খেলাধুলার আলোচনা মুক্ত আবহাওয়া ডিজিটাল মিডিয়ায় আমরা রয়েছি। আজকে আমরা আলোচনায় যোগাসন বিষয়ে আলোচনা করব। যে যোগা তো নিয়ে এখন অনেকেই খুবই উৎসাহী, কারণ যোগা খেলাধুলো সঙ্গে তার শরীরচর্চার একটা বিষয় আছে। আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে আমরা আজকে পেয়েছি কৌস্তব দাস, উনি যোগাসন শেখান। কৌস্তব, তোমাকে স্বাগত। তোমার এই যে তুমি শিখেছো, তারপরে এখন শেখাচ্ছ, এই শেখানোটা ক বছর ধরে হলো? শেখানোটা শুরু করেছি আমি বিগত 5.5 বছর ধরে। মানে শেখানোটা করেছো? শেখানোটা এই ইনস্টিটিউটটা কি তুমি কোথাও কি শেখাও, না তোমার নিজের ইনস্টিটিউট? না, আমার নিজস্ব। আমি নিজের নাম প্রতিষ্ঠাতা, যোগনিকেতন। মোটামুটি কতজন ছাত্রছাত্রী আছে বর্তমানে? ওই খুব বেশি নেই, 40 থেকে 50টার মতন হবে। মানে ছাত্র এবং ছাত্রী, মানে যদি ছাত্রছাত্রীর মধ্যে কাদের সংখ্যা বেশি? ছাত্রী। মেয়েদের উৎসাহ বেশি যোগাসনের ক্ষেত্রে, তাই তো দেখছি। আচ্ছা, বিশেষ করে সিনিয়রদের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে, তোমাদের কত বছর বয়স থেকে আসছে ছেলেমেয়েরা শিখতে? এখনকার গার্জেনরা তো ভীষণই চেষ্টা করে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো মোটামুটি অনেকে তো 2.5-3 বছর বয়সী যাদের বাচ্চা আছে, সেই সব গার্জেনরা আমাকে ফোন করেন তাদের বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। কিন্তু আমি অত অল্প বয়সী বাচ্চাদের অ্যাডমিশন নিই না। আমি 5-5.5 বছর বয়স থেকে ভর্তি নিই আমার ইনস্টিটিউটে। আমার কাছে এখন 4.5-5 বছর বয়সে একটি স্টুডেন্ট আছে। আবার সর্বাধিক কত বছর আছে? নিয়ার অ্যাবাউট 70 বছর বয়সী কাছাকাছি একটি স্টুডেন্টও রয়েছে। তোমার নিজের শেখাটা কীভাবে শুরু হয়েছিল? আমার নিজের শেখাটা, আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার মা আমাকে একটি যোগাসনের ক্লাসে ভর্তি করেছিলেন। তখন আমার মা আমাকে প্রফেশনালি শেখানোর জন্য ভর্তি করেননি, জাস্ট শরীরটাকে একটু ফিট রাখবার জন্য ভর্তি করেছিলেন। তারপরে আস্তে আস্তে শেখা শুরু এবং জিনিসটার প্রতি ভালোবাসা জন্মায়। তবে একটা কথা আমি একটু বলবো, আমার যোগাসনের কেরিয়ারের টার্নিং পয়েন্ট হচ্ছে 2014-এ আমি গুজরাটের আহমেদাবাদে SGFI স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া, যেটা সম্পূর্ণ সরকারি একটি প্রতিযোগিতা, সেটার জাতীয় স্তরে পার্টিসিপেট করি। বাংলার হয়ে তুমি গেছিলে? হ্যাঁ, আমি রিদিমিক যোগা ইভেন্টে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করি। তো সেইটার পর থেকেই, মানে তার আগেও আমি যোগাসনটাকে সিরিয়াসলি করতাম, খুব চেষ্টা করতাম, কিন্তু আফটার ন্যাশনালে পার্টিসিপেট করার পরে আমি আরও বেশি করে রিয়েলাইজ করি যে এইটার গুরুত্ব ঠিক কতখানি, এইটাকে আরও কতটা সিরিয়াসলি করা যেতে পারে, এইটা থেকে কত দূর অবধি যাওয়া যায়, বা আরও কত কিছু অ্যাচিভ করা যেতে পারে। তো বিফোর ন্যাশনাল অ্যান্ড আফটার ন্যাশনাল আমার মধ্যে একটা চেঞ্জেস আসে। তারপর থেকে আরও এগোতে থাকি আস্তে আস্তে। প্রথম শিক্ষাগুরু কে? আমার প্রথম শিক্ষাগুরু আমি শিখতাম যে সংস্থায়, সেটির নাম BPCC, বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার। শিক্ষকের নাম সৌমেন্দ্র নন্দী, সৌমেনদা। তার ওখানে অন্যান্য খেলার সঙ্গে ওটাও শেখানো হতো? না, ওখানে অন্যান্য খেলা শেখানো হতো, আর স্পেশাল যোগাসনের একটা ক্লাস হতো। আমি পরবর্তীতে সেই স্পেশাল যোগাসনের ক্লাসে ভর্তি হই। পরবর্তীকালে তুমি যখন ন্যাশনালে গেলে, বা ন্যাশনাল থেকে ফিরে এলে, বা ন্যাশনালে যাওয়ার আগে, তখন কার কাছে শিখতে? তখন আমি শিখতাম তপন কুমার মণ্ডল বলে একজন স্যারের কাছে। তপন কুমার মণ্ডল? হ্যাঁ। এই আমাদের বর্ধমানের? হ্যাঁ। ওই আপনার শাখারি পুকুরের? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাছাড়া কি কলকাতায় কারোর কাছে শিখেছো? না না না, আমি তপন স্যারের কাছে শেখার পরে শ্যামল বিশ্বাস বলে একজন স্যারের কাছে কিছু বছর শিখেছিলাম। শ্যামবাজারে থাকে? হ্যাঁ, শ্যামবাজারে। এই 3 জন গুরুর অধীনেই আমি যা শিক্ষা গ্রহণ করার তা করেছি। এই যোগা বলতে গেলে দেখো, ফুটবল, ক্রিকেট, ভলি, বাস্কেট, এইসব খেলায় একটা দর্শক থাকে। দর্শকদের যারা খেলে তারা দর্শকদের একটা সাপোর্ট পায়, উৎসাহ পায়। তা যোগায় কি দর্শকদের মধ্যে সেরকম সাপোর্টিং গেম দর্শকদের দ্বারা সেরকম তো যোগায় মনে পাওয়া যায় না?
না সেই রকম নয়। মানে দর্শকদের উদ্দীপনা যোগায় সেরকম পাওয়া যায় না, মানে সম্পূর্ণ নিজের ইয়েতে করতে হয়। ওখানে যেন খেলোয়াড়রা একটা চিয়ার আপ করার মতন কেউ থাকে না। হ্যাঁ, এতে কি নিজেকে মোটিভেটেড করতে, মানে উৎসাহিত নিজেকে করতে কোনো অসুবিধা হয়? আমার কখনো হয়নি। ফুটবল, ক্রিকেট বা ভলি, বাস্কেট, হকি যে কোনো খেলাই বলো, আজকাল একটা পেশাদার মানে খেলা, যে একটা পর্যায়ে যাওয়ার পর তার কিন্তু খেলেই রোজগার আছে, কোনো টিমের হয়ে এসে সই করলে বা খেলে। সেই রকম তোমার যোগা শেখানো ছাড়া, আমি শিখিয়ে রোজগার করা ছাড়া যোগা করে তার যে কিছু অর্থ উপার্জন হবে আজকের দিনে, যেটা খুব দরকার, সেরকম কোনো হতে পারে? ওই খেলাধুলাগুলোর মতন অতটা স্কোপ হয়তো যোগাসনে নেই, বিকজ যোগাসনটা এখনো পুরোপুরি স্পোর্টসের আন্ডারে পড়েনি। সেইটা নিয়ে চেষ্টা অনেক চলছে, বাট এখনো পড়েনি। তো কিন্তু বর্তমানে যোগাসনের প্রচলনটা অনেকটাই বেড়েছে। বর্তমানে যোগাসন নিয়ে, পার্টিকুলারলি যোগাসন নিয়ে পড়াশোনা করা যাচ্ছে। আগে ফিজিক্যাল এডুকেশন নিয়ে করা যেত, ওটা বহু বছর ধরেই প্রচলিত আছে। কিন্তু এখন মানে যোগাসন শেখার পর যোগাসনের টিচার হয়ে একটা ভালো ইনকামের জায়গা হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন আমি মানে যোগা করছি খেলোয়াড় মানে জীবনে যেটা বলে, তখন ইনকাম করার মতো, ওখান থেকে অর্থ আসার মতো না না না, সেই সময় এখন তো তাও অনেক। আমি যখন খেলতাম তখন প্রতিযোগিতার সংখ্যা অনেক কম ছিল, এখন প্রচুর প্রতিযোগিতা হয়। এবং প্রতিযোগিতা হলে পুরস্কারের টাকা পাওয়া যায়। হ্যাঁ, এখন তখন পুরস্কার অত টাকা দিত না, এখন পুরস্কারে দেখি ভালো মতন টাকা পয়সা দেয়, পাওয়া যায় এবং বড় বড় ট্রফি দেয়। তখন সেই সবের প্রচলনটাও একদমই ছিল না। কিছু পরিবার আছে ট্রফির সঙ্গে অর্থটাও তো প্রয়োজন হয়। হ্যাঁ, 100 বার। কিছু পরিবার হয়তো অর্থ প্রয়োজন নেই, কিছু পরিবার আবার। হ্যাঁ, 100 বার 100 বার। যোগা শেখার জন্য প্রতিদিন কতক্ষণ সময় দিতে হয় ভালোভাবে শিখতে গেলে? প্রত্যেক দিন চর্চা তো করতেই হবে। আর এবার যে যত ভালোভাবে শিখতে চাইবে তাকে তত বেশি প্র্যাকটিস করতে হবে। মোটামুটি কতক্ষণ প্র্যাকটিস করা উচিত, সময় দেওয়া? মোটামুটি আমি মনে করি খুব ভালোভাবে শিখতে গেলে, অ্যাডভান্স লেভেলের যোগাগুলোকে ভীষণ ভালোভাবে রপ্ত করতে গেলে দিনে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা। এতটা সময় কি সবসময় ব্যয় করা সম্ভব যারা পড়াশোনা করছে? হ্যাঁ, একটু চাপের, কিন্তু সেইভাবে শিখতে গেলে এটা দরকারও। তাতে হয়তো পড়াশোনা একটু ঘাটতি পড়বে, কিন্তু দরকার এটা, কেউ যদি শিখতে চায় সেইভাবে। এখন আমরা সবার হাতে মোবাইল আছে, তারপর ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। এখন আমরা ইউটিউবে বা বিভিন্ন সাইটে ডিজিটালি যোগা শেখা যায়। সেখানে হয়তো ইনস্ট্রাক্টর সব বলে দিচ্ছে, একজন সেটা ফলো করে করছে। এই যে মানে ডিজিটালি শেখা আর সরাসরি একজন সামনাসামনি শেখাচ্ছে, এই দুটোর মধ্যে ডিজিটালি কি শেখা যায়? শেখা যায় না সেইটা বলবো না, কিন্তু আমি পার্সোনাল মানে আমার যেইটা মনে হয়, আমি করোনার সময়, লকডাউনের সময় অনলাইনে ক্লাস করিয়েছিলাম। মানে অফলাইনে যেই বাচ্চারা আমার কাছে ক্লাস করতো, তারা সেই সময় আমার বাড়িতে এসে শিখতে পারছিল না বলে আমি তাদেরকে অনলাইনে করাতাম, অতদিন অফ রাখবো না বলে। কিন্তু এখনও অনেকে, মানে ধরুন এরকমটা হয়েছে, কেউ একজন আমার কাছে শিখতো, সে তার বিয়ে হয়ে গেছে বা চাকরি সূত্রে এখন বাইরে থাকে, কিন্তু তার আমার কাছেই শিখতে ইচ্ছা রয়েছে এখনো অবধি। তো সে আমাকে অনেক করে রিকোয়েস্ট করে অনলাইনে ক্লাস করানোর জন্য। কিন্তু আমি মানে এটা আমার সমস্যাও হতে পারে, অ্যাকচুয়ালি অনলাইনে করালে আমি স্টুডেন্টের সাথে মনে হয় যেন সেইভাবে নিজেকে কানেক্ট করতে পারি না। কিন্তু অনলাইনে করে উন্নতি করা যায়, অফলাইনের চেয়ে একটু স্লোলি উন্নতিটা হবে, কারণ এটা তো একদম হাতে কলমে শেখার জিনিস। এখন দেখো অনেকে অনেক সময় ব্যস্ত, কে কখন কোন সময় দিতে পারবে। অনলাইনে হলে সে তার নিজের সময় মতো ভিডিওটা দেখে করতে পারবে। একদম না করাচ্ছে ওইটা তো বেটার বটেই, কিন্তু বললাম এটা মনে হয় আমারই একটা সমস্যা। আমি নিজে এটার সাথে খুব একটা কমফোর্টেবল ফিল করে উঠতে পারি না। মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে মানে আসন করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে যে এই আসনগুলো মেয়েদের
করা বেশি উচিত, বা এই আসনগুলো ছেলেদের করা বেশি উচিত, বা এই আসনটা মেয়েদের করাটা ঠিক না, বা এই আসনটা ছেলেদের করা ঠিক না, এরকম কোনো ব্যাপার আছে? দু একটা আসন ছাড়া নেই, মানে ওটা না থাকারই সমান, সবটা সবাই করতে পারে। দুই একটা আসন এমন আছে যেটা তোমরা হয়তো মেয়েদের করতে বারণ করে, এরকম হ্যাঁ, আছে? যেমন ময়ূরা আসন বলে, ওটা মেয়েদের করতে নেই, এরকম দু একটা, তবে ওই দু একটাই, তার বেশি নয়, সবটা সবাই করতে পারে। এইটা যোগাসন এমন একটা সাবজেক্ট, এটা পুরুষ মহিলা 8 থেকে 80 প্রত্যেকে বয়সে করতে পারে, এর কোনো এজ লিমিটেশন নেই। যোগাসনে শরীরের বিভিন্ন সমস্যা তোমার নিজের দেখা কতটা মেটে? অনেকটা। সেইভাবে করলে টপার ইনস্ট্রাক্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি করা যায়, মন দিয়ে নিয়মিত যদি করা যায়, এবং তার সাথে যদি একটু কি বলবো, মানে অনিয়মিত জীবনযাপনটাকে অ্যাভয়েড করা যায়, উল্টোপাল্টা খাওয়া দাওয়াটাকে অ্যাভয়েড করা যায়, একটু ডিসিপ্লিন লাইফ লিড করা যায়, তাহলে উপকার অনেকটাই পাওয়া যায়। তবে কি প্রসেসটা একটু লেন্দি, মানে রাতারাতি কিছু হবে না, ধৈর্য ধরে দীর্ঘদিন ধরে করতে থাকতে হবে, তবে একটা দিনে গিয়ে একটা কিছু অ্যাচিভ করতে পারবে, সুস্থতার ক্ষেত্রেই বলছি। কোন বিশেষত শরীরের কোন সমস্যার ক্ষেত্রে যোগাসনটা খুব ভালো কাজ করে সবার আগে? অনেক রকম সমস্যার ক্ষেত্রেই কাজ করে, মানে পার্টিকুলার ওরকম পায়ের ব্যথা, কোমরের ব্যথা, হ্যাঁ হ্যাঁ, এগুলো যোগাসনের, তার সাথে আরো অনেক ব্যায়াম, এইগুলো। এখন একটা জিনিস মানে আগেও হয়তো ছিল, তোমরা বলে রিদিমিক যোগা ছিল, এখনো আছে। হ্যাঁ, রিদিমিক যোগার সঙ্গে এখন যেটা হচ্ছে তোমার এই অ্যারোবিক নাকি বলে, জুম্বা অ্যারোবিক্স, এগুলো কি একই নাকি? না, এগুলো যোগার মধ্যে পড়ে না। জুম্বা এগুলো কি যোগার মধ্যে? না না না, জুম্বাটা আমার যতদূর মনে হয়, আমি নিজেও ঠিক জানি না, ওটা একটা ডান্স ফর্ম, যোগার মধ্যে তো পড়েই না, এটুকু আমি শিওর। অনেক মানে যোগার ক্লাসে তো জুম্বাকে তারা রাখে। ইনফ্যাক্ট আমাকেও অনেকে বলে যে তুমি বা আপনি একটা জুম্বার ক্লাস স্টার্ট করুন, কি একটা মেডিটেশনের ক্লাস স্টার্ট করুন, কিন্তু আমি শেখাই শুধু ইয়োগা প্রাণায়াম। কেন শেখাই বা ওগুলো কেন শেখাই না, তার কারণ আমি মেডিটেশন বা জুম্বা কোনোটাই প্রপারলি শিখিনি। যেইটা আমি প্রপারলি শিখিনি, ইউটিউবে দুদিন দুটো ভিডিও দেখে সেইগুলো ক্লাস স্টার্ট করার ইচ্ছাটা আমার নেই, তাই আমি ওগুলো করি না। জুম্বা কি আলাদা করে শিখতে হয়? জুম্বা তো একটা নাচ, যারা ভালো, আমার ধারণা জুম্বা থেকে সে ভারতনাট্যম বা মণিপুরি বা অন্য নাচ শিখলে তার একটা ক্লাসিক্যাল নাচ শেখাও হবে, আর যে জুম্বা করলে যে উপকার, সেই উপকারটা হবে। কোনটা করা ভালো? ওইগুলো সম্বন্ধে আমার আইডিয়া নেই, কারণ ওগুলো তো নাচের পর্যায়ে চলে জুম্বা তো যাচ্ছে। এক ধরনের নাচই। হ্যাঁ, জুম্বা তো আজকাল দেখছি তারা স্টেজ প্রোগ্রাম পর্যন্ত করছে, ওই ধরনের গানের সঙ্গে, বিভিন্ন গানের সঙ্গে তারা করছে। এটাকে তাহলে পুরোপুরি যোগার মধ্যে ফেলা যাবে না? একটুও না, ওটা সম্পূর্ণই আলাদা, আর যোগাটা সম্পূর্ণই আলাদা। বর্ধমান শহরে যোগার প্রতি ছেলে মেয়েদের আগ্রহ কতটা? তুলনামূলক কমই। অন্য জায়গার থেকে? কোথায় বেশি? আমার মনে হয় হুগলি। হুগলিতে অত্যন্ত বেশি। যোগা ভালোভাবে শিখলে যেমন অনেক উপকার আছে, যদি সেখানে কোনো ভুল থাকে, এরকম শোনা যায় যে আসন যদি ঠিকভাবে করলে অনেক উপকার, আসনে যদি করায় কোনো ভুল থাকে তাতে নাকি অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এটা কি ঠিক? 100%। 100%। তার চেয়ে না করা ভালো। তোমার কি মনে হয় কোথাও কোথাও এরকম ভুলের শেখানোর সম্ভাবনা থেকে যায়? এটা বলাটা কতটা ঠিক হবে আমি জানি না, মানে আমি নিজে রিয়েলাইজ করিনি, কিন্তু আমার কাছে তো অনেক জায়গা থেকে স্টুডেন্ট আসে,
তোমার কি মনে হয় দেখেছো যে আগে ভুল শিখে এসছে? হ্যাঁ, প্রত্যেকে ধরুন ফ্রেশ স্টুডেন্ট, মানে প্রথমেই আমার কাছে আসছে এমনটা নয়, আগে অন্য জায়গায় শিখে তারপরে আমার কাছে এসেছে, যে কারণেই হোক না কেন। তো আমি তাদের কাছ থেকেই যে ফিডব্যাকটা পাই সেইটার দ্বারা বুঝতে পারি তারা প্রচুর পরিমাণে ভুল শিখেছে। আমি ইনস্টিটিউটের নাম বলবো না, না, এইটুকু বলতে পারি। নাম আমিও জানতে চাইছি না, কারোর নাম জানার তো না, দরকার এটা নেই। বলাটা উচিত নয়। এখন তোমার ব্যক্তিগত মতামত এগুলো আমরা শুনলাম, এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তোমার যেটুকুন বলবে, যেটুকুন বলার সাজে সেটুকুনি, নিশ্চয়ই বলবে না তার বেশি। বর্তমান সময়ে এই ভারতবর্ষে যে যোগার কি প্রতি টান আকর্ষণ এটা বেড়েছে আগের থেকে? অনেকটা, অনেকটা। আমি যখন শিখতাম তখনই এতটা ছিল না, এখন বেশ খানিকটাই বেড়েছে, নো ডাউট বেড়েছে। এটা কি মনে হয় সোশ্যাল মিডিয়ার জন্য কিছুটা বেড়েছে? সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে অনেক সেলিব্রিটি তারা যোগা করছে বা ইয়ে করছে। সেটার জন্যেও আরও অনেক কারণের জন্যই বেড়েছে। আর দু একটা কারণ বলা, যদি যতটুকু বলা যাবে আর কি। আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকারের চেষ্টাটা বেশি এই ব্যাপারে অনেকটাই। কেন্দ্রীয় সরকারের এই ব্যাপারে প্রধানমন্ত্রীকেও দেখা যায় নিজে মাঝে মাঝে যোগ করছে। এটা মনে হয় এবং যোগা ডেটা উনিই শুরু করলেন। এটা মনে হয় মানুষের মধ্যে অনেকটা প্রভাব। হ্যাঁ, অনেকটাই। প্রধানমন্ত্রী করছে মানে আমাকেও করতে হবে, ব্যাপারটা আমি দেখেছি অনেকের মধ্যে। একটা যোগার দিন আছে, যোগা দিবস। 21শে জুন যোগা ডে, সেটা উনিই শুরু করেছেন। আচ্ছা, এই যেটা যোগার সঙ্গে খাওয়া দাওয়ার, মানে যে আমিষ খাওয়া যাবে না বা এটা খাওয়া যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, এইরকম কোনো সম্পর্ক আছে কি? না 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 না, শুধু যত স্বাস্থ্যকর খাবার খাবে তত বেশি ভালো। সেটা যোগা করুক আর না করুক, যত স্বাস্থ্যকর খাবার খাবে, অস্বাস্থ্যকর খাবার বর্জন করবে, তত সেটা শরীরের পক্ষে ভালো। যে কোনো ডাক্তারবাবুরাই, হ্যাঁ, নেশাদ্রব্য বর্জন করতে হবে। যারা যোগা করে তারা কি মনে হয় যে হ্যাঁ তাদের মধ্যে একটা মানসিক পরিবর্তন আসে? আমার মধ্যে এসেছে অনেকটাই। যোগার সঙ্গে কি মেডিটেশন করতে হয়? কিছু কিছু আসনের সময় কি মেডিটেশনটা তার সঙ্গে যুক্ত? মেডিটেশনটা যুক্ত বলতে মেডিটেশন করলে মনটা স্থির হয়। কিছু কিছু আসন তো কিছুক্ষণ করে স্থায়ী থাকতে হয় মনে হয়। হ্যাঁ, হোল্ড করতে হয়। সেইটা কি মেডিটেশনের সঙ্গে সেইটা যুক্ত? মেডিটেশন করলে তো মনটা স্থির হয়, তাই আমার এটা মনে হয়। আপনি বললেন তাই আমারও মাথায় এলো, আমি এটা নিয়ে আগে কখনো ভাবিনি। মেডিটেশন করলে আসনগুলো আরও ভালোভাবে করা যেতে পারে বলে আমার মনে হচ্ছে। বইপত্র পড়ে একটা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব দেখে করা যায়, আর বইপত্র পড়ে কি যোগা করা যায়? যোগার উপর তো অনেক বইও আছে, অনেকে লিখেছেন। হ্যাঁ, বই, কিন্তু আমি যতগুলো বই ফলো করেছি এখনো পর্যন্ত, আমি দেখেছি বেশিরভাগ বইয়ে এটা লেখা থাকে বই ফলো করুন, কিন্তু একটা ভালো ইনস্ট্রাক্টরের ইনস্ট্রাকশনও ফলো করুন, এটার সঙ্গে নিজে নিজে না করাটাই বেটার। শুধু বই ফলো করে বা অনলাইনে ভিডিও দেখে, এখন তো বই ফলো খুব কম মানুষই করে, বেশিরভাগ মানুষই অনলাইনে ভিডিও দেখে। অনলাইনে যখন সুযোগটা এসে গেছে। হ্যাঁ, যোগা শেখার ব্যাপারে যাদের অবস্থা সচ্ছল, সেই পরিবারের কি যোগা শেখার প্রতি আগ্রহটা বেশি? আর্থিকভাবে যারা সচ্ছল, এই ব্যাপারটা আমি দেখেছি, তাদের মধ্যেই কি যোগাটা হ্যাঁ শেখার আগ্রহটা বেশি তুলনামূলক। যাদের দারিদ্রতা আছে তারা তো এটাও ভাবতে পারে আমি যোগা কখন শিখবো, আমাকে সারাদিন কাজ করতে হচ্ছে, ওই সময়টা আমি রোজগারের মধ্যে থাকি। কিন্তু যারা সচ্ছল তারা মনে হয় এই ব্যাপারটা আছে, এটা দেখা যায় না অনেকাংশেই। যোগার উন্নতির জন্য, এটাই শেষ প্রশ্ন, আমরা শেষের দিকে এসে গেছি। যোগার উন্নতি বা প্রসারের জন্য মানে কি করলে ভালো হয়? আমি চাই বর্ধমান শহরে যোগার প্রচার প্রসার আরও হোক।
তার জন্য কি মানে চিন্তা ভাবনা আছে, কিভাবে কি করা উচিত, কি করলে আরো বাড়বে? কি মানে এই ব্যাপারটা স্কুল লেভেলে কি প্রচারে বেশি দরকার, না কলেজের লেভেলে প্রচার বেশি দরকার, কি ধরনের জিনিস? আমার মনে হয় সব লেভেলেই প্রচারটার খুব দরকার। এইটার গুরুত্ব ঠিক কতখানি এইটাই মানুষ বোঝেন, এবং আমি একটু সময় নিচ্ছি। এক হচ্ছে বাচ্চাদের করাটা উচিত, তার কারণ এখন তো যোগাসনটা শুধুমাত্র শরীরকে সুস্থ রাখার মধ্যেই সীমাবদ্ধ নেই। যোগাসন করে যদি জাতীয় আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বা কিছু অ্যাচিভ করে, তাহলে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, বাচ্চাদের ক্ষেত্রে বলছি। আর বড়দের ক্ষেত্রে আমি একটা ব্যাপার দেখি, মানুষের শরীরে কোনো একটা সমস্যা আসবার পরে তারপরে মানুষ এইটার সঙ্গে ইনভলভ হয়। কিন্তু আমি মানুষের কাছে অনুরোধ করব, এইটা করবেন না, নিজেদেরই ভালো স্বার্থে সময় থাকতে থাকতে শুরু করুন। এতে আমি এইটুকু অ্যাসিওর করতে পারি, লাভ বই কি ক্ষতি হবে না। আর এইটা এমন একটা সাবজেক্ট যেইটা শরীর মন উভয়কেই সুস্থ রাখে। তাই আমি সবাইকে বলবো যোগে থাকুন, সুস্থ থাকুন। এবং আরেকটা কথা, এখনকার দিনে প্রতিটা মানুষের 8 থেকে 80 প্রতিটা মানুষের যে লাইফস্টাইল, বেশিরভাগ মানুষেরই, তাতে করে প্রতিটা মানুষেরই যে কোনো একটা ইয়োগা না করলেও যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ থাকাটা ভীষণভাবে প্রয়োজন। তবে আমার যেইটা মনে হয় সব কিছুর মধ্যে ইয়োগাটা বেস্ট। যোগা আমি মাঠে যেতে পারলাম না, বা আমি তার যোগার টিচারের কাছে যেতে পারলাম না, নিজে ঘরে কিছুক্ষণ করে নিলাম যখন ফ্রি পেলাম, এই সুযোগটা আছে? হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ঠিকভাবে। হ্যাঁ, সে হয়তো কোনোদিন যেতে পারলো না তার টিচারের কাছে, সেদিন হয়তো সে ঘরে নিয়ে হ্যাঁ, নেবে, হ্যাঁ, এই হ্যাঁ। সুযোগটা আছে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ঠিক আছে, আমরা শুনলাম কৌস্তব দাস, উনি যোগাসন বিষয়ে ওনার যে অভিজ্ঞতার কথা বললেন। আমরা আমাদের যে আজকের আলোচনা খেলাধুলার বিষয়ে, সেটা এখানেই শেষ করছি, এবং আগামী দিনে আমরা আবার আপনাদের কাছে অন্য ধরনের খেলা, অন্য কোনো খেলা নিয়ে উপস্থিত হব।